রহমতের 10টা দিন পার করে এখন আমরা মাগফিরাতে 10 দিন শুরু করেছি। রোজার মাঝামাঝিতে চলে এসেছি। তো এই মাগফিরাতের সময় আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইব। মাপ করার মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। তো আমরা মাপ চাইতে তো দোষের কিছু না, বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ পাক আমাদের নিশ্চয়ই মাফ করে দিবেন। তো আমরা এই 10 দিন একটা দোয়া পড়ব, সেটা হচ্ছে আল্লাহুম মাগফিরলি অর হামনি ওয়া দিনী ওয়া পিনি অর জুকনি। তো এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আমরা হাঁটা চলা কাজ বাজের মধ্যেই মুখে আমরা এই দোয়াটি পড়তে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। ঘুম থেকে উঠে মা ছেলে কাজে লেগে গিয়েছে। আজকে 2-3 দিন আগে চাল এনে বস্তা পরে রেখে দিয়েছে, কিন্তু আমি আসলে অলসতা করে চালগুলো আর ড্রামে নিচ্ছি না। তো আজকে শোয়া থেকে উঠে প্রথমেই কাজটা করলাম, তারপরে একটা পরোটা বানিয়ে ছেলেকে সকালে নাস্তাটা শেষ করিয়ে দিয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছি। তো প্রথমে আমি ঘরটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি। আমার সব রুমগুলোকে সব ঝেড়ে মুছে, ফার্নিচার সব কিছু মুছে এখন আমি ঘরটাকে মফ করে নিচ্ছি। সকাল সকাল আমি এই কাজটা করে ফেললে আমার কাছে ভালো লাগে। আর দুপুরের পরে শরীরটা এখন একটু জিমায়, ভালো লাগে না। আসলে রোজার প্রথমগুলো খুব ভালোভাবেই কাটিয়েছি, এখন একটু শরীরটা টায়ার্ড লাগছে, দুর্বলতা লাগে। দুপুরের পরে আর ইচ্ছেই করে না কোনো কাজ করতে। এই জন্য সকালে যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণের মধ্যে কাজগুলো শেষ করে ফেলি। আর বেশি এখন দুর্বলতা লাগার কারণটা হচ্ছে এখন গরমটা বেড়ে গিয়েছে আমাদের শরীর থেকে। এখন লবণটা একটু বের হয়, কারণ ঘামাই, কিছু কাজ করলে শরীর ঘেমে যায়, এতে করে আমাদের শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে, দুর্বল লাগে। এই জন্য কি আমি সকাল সকাল কাজগুলো করে ফেললে আমি দুপুরের পরে একটু আরাম নিতে পারি, একটু শুয়ে থাকতে পারি বা একটু বসে থাকি, যাই করি তখন একটু রেস্টে থাকি। তো আজকে আয়নের পাপা কিছু বাজার এনেছিল, তো আমি মুরগি এনেছিল, তো মুরগিগুলোকে আম্মা কেটে নিয়েছে, তারপরে রসুন কেটেছি। এখন কিছু এই তো লতি এনেছে, আমি বলেছি একটু লতি আনার জন্য। রোজা আসার পর থেকে তরকারি বলতে কিছুই খাওয়া হচ্ছে না, একটু বুনা এগুলাই খাওয়া হচ্ছে, মুরগি বা মাছ এসব কিছু বোনা করে খাচ্ছি। আসলে সন্ধ্যাবেলাতে তো কোনো ভাত খাওয়াই হয় না, ভোর রাত্রে রান্না করলেও একটা তরকারি রান্না করি, সেটাও অনেক সময় থেকে যায়। এই জন্য না বেশি রান্না করি না, অল্প অল্পই রান্না করি। তো ওর বাবা অফিসে না বাজারে গিয়েছে, বাজার থেকে আসার সময় আমার জন্য লতি এনেছে। তো বসে বসে লতিগুলো কাটলাম আর হাতের দিকে তাকাচ্ছি, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে নখ, তারপরে আঙ্গুলগুলো খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো আম্মাকে বলছি, আম্মার সাথে বলতেছি আমার হাতের খুব খারাপ অবস্থা। তো আম্মা একটা বলল যে লতিকে নাকি একটু গরম পানির মধ্যে দিয়ে তারপরে সাথে সাথে উঠিয়ে নিলে লতির চামড়াগুলো সব উঠে যায়। এটা জানি না কতটুকু কাজে আসবে, তবে আমার কাছে এরকম কখনোই ভালো লাগেনি। এরকম আমার কাছে লতিটাকে এভাবে কেটে রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো হয়। অনেকে অনেকভাবে লতি কাটে, লতির চামড়া অনেকভাবে উঠায়, কিন্তু আমি সবসময় যেভাবে এভাবেই করে আমি লতি কাটি। তো কে কীভাবে করে লতি কাটেন জানি না, তো অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। তো লতিগুলো কাটা হয়ে গেছে, আম্মা আর আমি মিলেই কেটেছি অল্প একটু লতি। তো এটা কাটতে বেশিক্ষণ লাগেনি, এই তো কাটা হয়ে গেছে, সুন্দর করে চামড়াগুলো উঠে এসেছে, লতির গায়ে কোনো আর এক্সট্রা কোনো চামড়া আর থাকেনি। তো আমি আজকে লতিটা রান্না করব। রান্না করার আগে আমি লতিটাকে ধুয়ে ভাপে একটু দিয়ে নিয়েছি, এতে করে লতির কালারটা ভালো থাকে আর একটু
নরম লাগে, ভালো লাগে খেতে। তো এই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এটা আমি এখন রান্না বসিয়ে দিব। আজকে কই মাছ দিয়ে লতি রান্না করব, এটা আমার ভীষণ ভালো লাগে। তো লতিটা আমি যেভাবে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করি, নতুন আপুদের জন্য, যারা নতুন সংসার শুরু করেছেন, রান্না বান্নাতে অতটা এক্সপার্ট না, তারা যদি আজকে আমার ভিডিওটি দেখেন তাহলে এই রান্নাটা শিখে নিতে পারেন। তো আমি প্রথমে চুলায় একটা কড়াই দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা যতটুকু তেল খাবেন তবে তেলটা একটু কম দিয়ে খাওয়াই ভালো। আর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দিলাম রসুন বাটা 2 চামচ। লতির সাথে রসুন বাটাটা দিলে ভালো হয়, লতি একটু অনেক সময় চুলকায়, এজন্য লতির সাথে আমি রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর মরিচটা আপনারা যেভাবে খান সেভাবেই দিতে পারেন, যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। তবে আমি ঝালটা একটু কমে খাই, কারণ আমার হাজব্যান্ড ঝাল তেমন একটা পছন্দ করে না, ও খেতেই পারে না। তারপরেও যেতটুকু দিয়েছি আমাদের জন্য এনাফ। এর চেয়ে বেশি হলে আর আসলে আমিও যে খেতে পারি তা কিন্তু না। তো এখন আমি ভালো মতো মশলাটা কষাবো। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষানো হবে ততটাই টেস্ট হবে রান্নাটা। যে কোনো রান্না, সেটা মানে ভর্তা ভাতে হোক বা মাংসই হোক বা রোস্ট পোলাওই হোক, যেটাই হোক, কষিয়ে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর চুলার আঁচটা একটু কম করে, যাতে তলানিতে না লাগে। রান্না তলানিতে লেগে গেলে টেস্টও ভালো আসে না, রান্নার কালারটাও ভালো আসে না। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আবার নেড়ে ছেড়ে আমি একটু কই মাছ দিয়ে দিয়েছি। আমরা 3 জনে পর রাত্রে খাবো, তো আমি 3টা কই মাছে রান্না করে নিচ্ছি। আয়ান তো কই মাছ খেতে পারে না, ওর কাছে কই মাছের কাঁটা লাগে। ও যতবার আমি ওকে খাওয়াই ও মুখ থেকে ফেলে দেয় ভাত সহ, এই জন্য ওকে আমি কই মাছটা আমি দিই না। তো আমার কই মাছটা অনেকক্ষণ আমি কষিয়ে তারপরে উঠিয়ে নিয়ে আমি লতিগুলো সিদ্ধ করা হাফ সিদ্ধ করেছি, করে এখন আমি লতিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপরে এই তো আমি এই মুহূর্তে কই মাছ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি 2-3 মিনিট আমি একটু রান্না করব। লতির কালারটা যদি সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কোনো রান্নার পরে যদি কালারটা দেখতে সুন্দর লাগে, মন চায় সেটাই খাই। কিন্তু অনেক সময় রান্না ভালো হয়, কালারের দিকে তাকালে আর খেতে ইচ্ছা করে না। তো কালারের কথা চিন্তা করে আমি সবসময় রান্নাটা করি। অনেক তরকারির মধ্যে কিন্তু ঢাকনা দেওয়া যায় না, ঢাকনা দিলে তরকারির কালার নষ্ট হয়ে যায়। যেটা হচ্ছে শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু ঢাকনা দিলে কালার নষ্ট হয়ে যায়। তো আমার এই তো লতির মধ্যে আমি একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার লতি রান্না হয়ে গেছে, কি সুন্দর কালার দেখেন, আর খেতেও মনে হয় অনেক মজা হবে। আমি তার লবণ এখনও চেক করিনি, জানি না লবণ ঠিকঠাক আছে কি না। তো রাত্রে যদি লবণ কম হয় তখন একটু অ্যাড করে নিব। আর ছোট মাছ চচ্চড়ি করেছি গতকালকে, সেটাও রয়ে গেছে। আবার ফ্রিজে আরও কি একটা তরকারি আছে, সব মিলে আমাদের হয়ে যাবে আর কি। এর চেয়ে বেশি রান্না করলে আসলে খাওয়াই যাবে না। তো আমার আজকের রান্না এটাই ছিল। আর এখন আমি ছোলা ভাজি করে নিয়েছি, আর এখন আমি চিকেনটা ভাজি করব। চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দিই 3-4 দিনের জন্য। তো প্রতিদিন আমি আর নতুন করে আর করা লাগে না, আর ম্যারিনেট করে রাখলে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি ইফতারি বানানো শুরু করেছি। আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে এসে ইফতারি রেডি করা শুরু করলাম। হাতে এখনও 1 ঘন্টা বাকি আছে। আমি 5টার দিকে ইফতারিটা বানানো শুরু করি, 6টার দিকে আমার ইফতারি বানানো শেষ হয়ে যায়। যদি বেশি আইটেম করে তাহলে একটু আগে আসি, আর যদি কম আইটেম করে তাহলে একটু দেরিতে আসি। তো আমার এই সব কাজ করতে করতে আমার 6টা বেজে যায়। তারপরেই তো আমরা সবাই ইফতার করতে বসে যাই।
আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চিকেনটা মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি এখন বয়স দিচ্ছি ইফতারের পরে। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজু ভাজবো, বেগুনি ভাজবো, তাহলে আমার আজকের ইফতারি বানানো শেষ হয়ে যাবে। আর ওইদিকে আম্মা পেঁপে কেটেছে, তারপরে আরও কি জানি নিল, আমি তো শরবতের জন্য ইসবগুল ভিজিয়েছে। তারপরে বেলটা আম্মা এখন বেলটা রেডি করে নিচ্ছে, বেলের শরবত। আজকে ইফতারিতে এগুলোই থাকবে, খেজুর, এই সমস্ত জিনিস দিয়ে আমরা ইফতার করি। তবে ভাজা পোড়া থাকেই থাকে, এটা ছাড়া মনে হয় যেন ইফতারি সম্পূর্ণ হয় না। গত 2 দিন আগে আমি একটু খিচুড়ি রান্না করেছি, খেয়ে আমার শরীর খুব খারাপ লেগেছিল, কিন্তু ইফতারি খেলে এই ভাজা পোড়া খেলে এতটা খারাপ লাগে নাই, কিন্তু খিচুড়িটা মনে হচ্ছে খেয়ে আমি নেশাগ্রস্ত হয়ে গেছি। আমি না, আম্মা, তারপর আমার হাজব্যান্ড সবাই অস্থির হয়ে গেছে, আর গরম লেগেছে প্রচুর। এ আর কি, আসলে এখন গরম পড়েছে, ইফতারিতে এখন একটু হালকা পাতলা খাওয়াটা বেটার, কিন্তু আমরা আসলে পারি না, আমরা খেতে বেশি পছন্দ করি। তারপরেও অল্প অল্প ভাজি, এত বেশি করি না যেটা ওভারলোড হয়ে যায়, অল্প করে খাই। আবার রাতে আমি একদমই কিছুই খাই না, একটা ডিম খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি, ভোর রাত্রে উঠে তারপরে আবার যা খাওয়ার খাই। এখানে পেঁয়াজুটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা ভাজার সময় চুলার আঁচটা একদম কমে গিয়েছে, মানে গ্যাস একদম চলে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। পরে আমি বেগুনিটা ইন্ডাকশানে ভাজতে হয়েছে, এখানে আর আমার ভাজা সম্ভব হয়নি। আমার পেঁয়াজু ভাজাটা অনেক সুন্দর হয়, বেশি করে পেঁয়াজ দিলে পেঁয়াজুর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো ক্রিসপি ক্রিসপি হয়েছে আমার পেঁয়াজুটা, খেতেও ভীষণ ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে দিনগুলো কাটান, এই দোয়াই করি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।